পবিত্র রমজান মাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা। রমজানুল মোবারক। প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের সরাসরি আয়োজন দেখবার জন্য। আজকে আমরা কথা বলবো পিআরপি বিষয়ক বহুবিধ ব্যবহার নিয়ে। পিআরপি একটা অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি। ব্যথা বেদনা, বিভিন্ন আর্থ্রাইটিস বা বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় চুল বর্ধক হিসাবেও কিন্তু চুল ঝরে যাচ্ছে, সেক্ষেত্রেও পিআরপির অনেক রোল আছে। আমরা এই বিষয়গুলো বিস্তারিত জানবো। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম। তিনি বিভাগীয় প্রধান, অর্থোপেডিক্স এবং স্পাইন সার্জারি বিভাগ, আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল। পাশাপাশি তিনি সিনিয়র কনসালটেন্ট, বারাক পিআরপি মেডিকেল সেন্টার, ধানমন্ডি। প্রফেসর ডক্টর শহীদুল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। জি, আপনাকে ধন্যবাদ এবং আপনার কাছে সকল দর্শককে। আপনার কাছে আমার প্রথমে যে জিজ্ঞাসা, আসলে রমজানের মাস চলছে, তো ব্যথা বেদনা তো কম নেই, বিশেষ করে আমাদের সিনিয়র সিটিজেনদের যারা লো ব্যাক পেইন বা হাঁটুতে পেইন অথবা গাউট বাত ব্যথা নিয়ে আছে। তো রমজান মাসে তো ব্যথার ওষুধ খেতেই হবে তার ব্যথার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু ব্যথার সাথে একটা গ্যাস্ট্রিক একটা সম্পর্ক থাকে। তো এই রোজার মাসে আসলে কিভাবে তাদের এই ব্যথা বেদনা নিরাময়ের জন্য আপনারা কিভাবে পরামর্শ দিয়ে থাকেন? জি, হ্যাঁ, আমরা তো এই বিষয়ে কথা বলতে চাচ্ছি যে ব্যথা বেদনা নিয়েই, কিন্তু ব্যথা বেদনার সাথে পিআরপি রিলেটেড। যেমন বহুবিধ ব্যবহার, যেমন আমরা করছি, আপনি বলেছেন যে চুলের গ্রোথের জন্য পিআরপি ব্যবহার করা হয়। এটা খুব পপুলার একটা ইউজ, এটা মানুষ কিন্তু জানে। তারপর চেহারা সুন্দর করার জন্য পিআরপির রোল আছে। কিন্তু আমি তো অর্থোপেডিক্স এবং স্পাইন সার্জন, তো আমার যেটা আমি যে ফিল্ডে কাজ করি সেটা হলো অর্থোপেডিক্সের বহুবিধ ব্যবহার আমরা এই পিআরপি দিয়ে করি। তো আপনি জিজ্ঞেস করছেন যে রমজান মাসে তো মনে করেন যে ব্যথা তো থেমে নেই, এবং রমজান মাসে ইউজুয়ালি যারা সিনিয়র সিটিজেন আছেন, আমাদের মুরব্বী আছেন যারা, তারা এই যে শিডিউল যে মনে করেন নামাজগুলো, এর সাথে কিন্তু 20 রাকাত তারাবির নামাজ যোগ হয়। তো এই যে বারবার ওঠানামা, রুকু সেজদা করা, স্পেশালি যাদের হাঁটুতে ব্যথা আছে, এদের কিন্তু খুব কষ্ট হয়। এরপরে আমাদের ইফতার সামগ্রীর মধ্যে প্রতিদিনের ইফতারে আছে ছোলা। এই ছোলা কিন্তু ছোলাতে ইউরিক অ্যাসিড বেশি থাকে। কমন আইটেম, ছোলা ছাড়া ইফতারই হয় না, কমন আইটেম এবং পপুলার আইটেম। জি, যে ছোলা পেঁয়াজ ছাড়া তো হবে না আমাদের ইফতার, আর কি বেগুন ছাড়া। তো এই ছোলাতে ইউরিক অ্যাসিড বেশি থাকে, কাজে যাদের গাউটি আর্থারিটিস আছে তাদের কিন্তু এই যে ইউরিক অ্যাসিড বেড়ে তাদের পেইন ব্যথা কিন্তু মনে করেন যে বেড়ে যায়। একে তো 20 রাকাত অতিরিক্ত নামাজ, তারপরে আবার এই যদি ছোলা খাওয়ার ফলে যাদের ইউরিক অ্যাসিড আছে, এদের যে গাউট ইউরিক অ্যাসিড লেভেলটা বেড়ে গিয়ে গাউটি আর্থাইটিস যে বেড়ে যায়, এটা একটা ডাবল সমস্যা। না, কিন্তু এখানে কিন্তু ইউরিক অ্যাসিড আপনার ছোলা বুটের সাথে কিন্তু আপনার ডালের একটা সম্পর্ক আছে। আপনারা বলেন যে বিচি জাতীয় খাবার মধ্যে, এবং ডাল নিষেধ করা হয় ইউরিক অ্যাসিড। তাহলে আপনি যদি বড়ার কথা চিন্তা করেন যে ডাল দিয়ে তৈরি হয়, সেটাও কিন্তু তাহলে তার নিষেধ হয়ে যাচ্ছে। এবং এই বেসন কি দিয়ে তৈরি করা হয়? বেসনও তো বোধহয় ডাল দিয়ে তৈরি করা হয়। তাহলে সবকিছুতে কিন্তু বিচি জাতীয় উপাদানগুলো তাকে অ্যাভয়েড করতে হবে আর কি খাওয়া। সেই জন্য যাদের গাউট আছে, গাউটি আর্থাইটিস আছে, ইউরিক অ্যাসিড লেভেল যাদের রক্তে বেশি আছে, তাদের এই খাবারগুলো একটু অ্যাভয়েড করতে হবে আর কি। না, এছাড়া তো ধরেন আপনার যে গ্যাসের জন্য তো আপনার কিন্তু এখন কিন্তু অনেকের মেনু চেঞ্জ হয়ে গেছে। দেখা হলো যে এই ভাজা পোড়াগুলো কম খেয়ে ফলমূলের দিকে, শরবত, পানীয় খাবারগুলো বেশি খাচ্ছে। আর ডক্টর শহীদুল, আমরা যে বিষয়ে জানতে চাইলাম যে পিআরপির বহুবিধ ব্যবহার, তো আসলে পিআরপিটা সম্পর্কে একটু আমাদের যদি আইডিয়া দিতেন, ধারণা দিতেন। জি, আমরা প্রত্যেকটা আলোচনার সময় আবার পিআরপি নিয়ে তো কথা বলতেই হবে, কারণ এটা একটা নতুন চিকিৎসা এবং অত্যন্ত উপকারী একটা কার্যকরী একটা চিকিৎসা। কিন্তু এখনও এটা কিন্তু সকল চিকিৎসকদের কর্ণকুহরে বা জ্ঞানের মধ্যে যেমন পৌঁছাতে পারিনি আমরা, আবার ঠিক সেরকমভাবে টেক্সট বইতে না আসার কারণেও আমাদের আরও সংগ্রাম করতে হচ্ছে, আরও বেশি বেশি আমাদের প্রচার করতে হচ্ছে। সেজন্য আমরা পিআরপি শুরুর কথা অবশ্যই বলবো যে পিআরপি হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। আপনি জানেন যে আমাদের যে শরীরের রক্তের দুইটা অংশ থাকে, একটা সেলুলার কম্পোনেন্ট বলি আমরা, যে রক্তের কোষসমূহ, আর একটা হলো রক্তরস। তো রক্তের সেলুলার কম্পোনেন্টের মধ্যে 3টে সেল আছে, 3 ধরনের সেল রক্তের, যে লোহিত রক্তকণিকা বা আরবিসি, আরেকটা হলো শ্বেত রক্তকণিকা বা ডব্লিউবিসি, আরেকটা হলো প্লেটলেট বা অনুচক্রিকা। তো এখন আর রক্তরস তো আছেই, এবং এই রক্তরস কিন্তু রক্তরস কিন্তু শরীরের ভিতর 55% হলো রক্তরস প্লাজমাটা, আর 45% হচ্ছে সেলুলার কম্পোনেন্ট। এবং এই যে প্লেটলেটের কথাটা আমরা জানি, কারণ বাংলাদেশে গত 20-25 বছরের ডেঙ্গুর প্রকোপ হওয়ার কারণে
ডেঙ্গু যখন খুব সিরিয়াসলি এফেক্ট করে তখন তার প্লেটলেট লেভেল কমে যায়। সেজন্য মানুষ জানছে যে না প্লেটলেট প্লেটলেট নিয়ে কিন্তু আসলে ডেঙ্গু রিলেটেডই কিন্তু আমরা প্লেটলেট নিয়ে এই অনেক নলেজটাই বোঝা- ভেন্টিলেশন জি। হয়েছে আর কি, যে প্লেটলেট হলে ডেঙ্গু মানে ডেঙ্গু হলে প্লেটলেটের লেভেল কমে যায় এবং শরীরের ভিতর রক্তক্ষরণ শুরু হয়। কারণ প্লেটলেট হচ্ছে আমাদের যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, কারণ রক্ত জমাট বাঁধার যে ন্যাচারাল যে ইউনিক যে বিস্ময়কর যে প্রক্রিয়া, সেটাতে প্লেটলেটের ব্যাপক ভূমিকা রয়েছে। এটা আমাদের প্রিভিয়াস নলেজ। কিন্তু আমাদের ইদানিংকালের নলেজ হচ্ছে যে প্লেটলেটের ভিতরে এই রক্ত জমাট বাঁধার যে প্রোটিন, এগুলো ছাড়াও সেল রিজেনারেট করার, যে ধ্বংসপ্রাপ্ত সেল আবার নতুন করে তৈরি হওয়ার বা তৈরি করার উদ্দীপনা সৃষ্টি করার জন্য গ্রোথ ফ্যাক্টর আছে, 10-12 রকমের গ্রোথ ফ্যাক্টর আছে। এই গ্রোথ ফ্যাক্টরগুলো টিস্যু রিপেয়ারে যেমন কাজ করে, ঠিক তার ভিতর অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অ্যানালজেসিক প্রপার্টিজ আছে, যেটাই ব্যথা নিরাময়ের জন্য কাজ করে। আমি যেমন বলি যে শরীরের ভিতরে যেখানে ক্ষত হয় সেখানেই কিন্তু ব্যথা হয়, ক্ষত না হলে কিন্তু ব্যথা হয় না। যেমন আমার মনে হয় রাস্তায় পড়ে যায়, স্লিপ করে ঘর্ষণ লাগলো, আমার স্কিনে একটা অ্যাব্রেশন হয়ে গেল, হ্যাঁ, ওইখানে তো ব্যথা ওইখানে কিন্তু ব্যথা, ওখানে জ্বালা পোড়া ব্যথা। কিন্তু যদি ক্ষত না হয় তাহলে ইউজুয়ালি কোনো স্পেশাল ডিজিজ ছাড়া কিন্তু ব্যথা হয় না। তো এই প্লেটলেট কি করে, যে প্লেটের ভেতর যে গ্রোথ ফ্যাক্টর আছে সেটা ওই ক্ষতকে সারিয়ে তোলার চেষ্টা করে। যে ওইখানে যেমন ধরেন যে হাঁটুতে যে অস্টিও আর্থ্রাইটিস হয়, এখানে কি মেকানিজম, এখানে আমরা জানি যে জয়েন্টের মধ্যে হাড্ডির কমপক্ষে দুটো মাথা মিলে তো একটা জয়েন্ট তৈরি হয়। তখন যদি শুধু হাড়ই থাকতো তাহলে কিন্তু হাড় তো শক্ত স্ট্রাকচার, ফ্রিকশন হতো, ঘষা লাগতো। কিন্তু সৃষ্টিকর্তা কি করে দিয়েছেন যে জয়েন্টের মধ্যে প্রতি হাড়ের মাথায় নরম কচকচে হাড় দিয়ে দিয়েছেন, হ্যাঁ, যে ওইটার কারণে যে জয়েন্ট মুভমেন্ট হয়, হ্যাঁ, কিন্তু ঘর্ষণ হয় না, মানে ফ্রিকশন হয় না, এরকম শক্ত ফ্রিকশন হয় মানে না, জায়গাটা যার ফলে পিচ্ছিল ব্যথা থাকে, হয় না, কোনো ব্যথা হ্যাঁ। হয় না। এবং এই যে কচকচা হাড্ডি বা কার্টিলেজ, এইটার ভিতরে আবার যে জয়েন্ট যত মুভ করবে তত এক ধরনের জয়েন্ট ফ্লুইড বা রস নিঃসরণ হয়, যেটা কিন্তু লুব্রিকেশনের কাজ করে। যেমন গাড়ি চলতে, মোটর চলতে লুব্রিকেশন লাগে, মোবিল লাগে, ঠিক সেরকম আমাদের এই জয়েন্ট ফ্লুইড হচ্ছে আমাদের জয়েন্টের মোবিল। তো এইগুলো কিন্তু মনে করেন যে প্রোটেক্টিভ। আমরা দৌড়াই, স্পোর্টসম্যানরা দৌড়ায়, মনে করেন যে খেলাধুলা করে, পড়ে যাচ্ছে প্রতিনিয়ত, কিন্তু মনে করেন যে তারা মানে প্রোটেকশনের মধ্যে আছে। কিন্তু এই অস্টিও আর্থ্রাইটিস বা অসুখটা হচ্ছে যে এই কার্টিলেজকে সে ধ্বংস করবে, ক্ষয় করবে, যার ফলে দুই হাড্ডির মাঝখানে কার্টিলেজ ছিল, যার ফলে হাড্ডিতে ঘষা লাগতো না। কিন্তু এখন অস্টিও আর্থ্রাইটিস হয়ে সেই কার্টিলেজ ক্ষয় হয়েছে, যার ফলে মানে কার্টিলেজের পুরুত্বটা একেবারে কাগজের মতো পাতলা হয়ে গেছে, অথবা কোনো কোনো ক্ষেত্রে একদম নাই। তাহলে সেই ক্ষেত্রে দুটো জিনিস হয়, যে একটা হলো হাড়ে হাড়ে ঘর্ষণ লাগে, আর আমাদের সব জায়গায় কিন্তু নার্ভ আছে, নার্ভ এন্ডিং আছে, এই নার্ভ এন্ডিংগুলো এক্সপোজার হয়ে যায়, যার ফলে ওখানে মানে পেইন সৃষ্টি করে। তখন পিআরপি কি করে? পিআরপি হচ্ছে যে পিআরপির ভিতরে আমি বলছি যে প্লেটলেটের ভিতরে যে গ্রোথ ফ্যাক্টর থাকে। একটা জিনিস বলি যে আমাদের এমনি যে রক্তরস, স্বাভাবিক যে রক্তরস, সেটার মধ্যেও কিন্তু প্লেটলেট থাকে, সেটা তো বলেছি আমরা। কিন্তু আমরা পিআরপি যখন তৈরি করি, এটা স্পেশাল মেকানিজমে তৈরি করি, যে একটা সেন্ট্রিফিউজ মেশিনকে এরকম মাত্রায় সেট করা হয় যাতে 2.5 to 5, আমরা আগে জানতাম 2 to 5, এখন মানে কোনো জার্নালে আসতেছে যে 2.5 to 5 টাইমস বেশি প্লেটলেট থাকে। তো যত বেশি প্লেটলেট থাকবে তত গ্রোথ ফ্যাক্টর বেশি থাকবে, তত আমাদের এই থেরাপিউটিক যে ইউজ করছি আমরা পিআরপিটা, সেটা তত বেশি কাজে লাগবে, মানে বেশি টিস্যু রিজেনারেট করবে, বেশি ক্ষতকে সারিয়ে তুলবে আর কি। হ্যাঁ, তো এই যে নতুন করে কার্টিলেজ যখন তৈরি হয় তখন হাড়ের ভিতরে গ্যাপটা বেড়ে যায়, এবং আগে যে হাড়ে ঘষা লাগতো এখন আর সেটা ঘষা লাগে না, যার ফলে রোগী আস্তে আস্তে পেইন ফ্রি হয়ে যায়। তবে এটা একটা ন্যাচারাল প্রসেস, মানে এটা একটা বায়োলজিক্যাল চিকিৎসা, একটু সময় লাগে। সব কিছু মিলে 3 মাসে আমরা 3 কোর্স ইনজেকশন দিই, কিন্তু টাইম কিন্তু পুরোপুরি টোটাল রিকভারি হতে 1 বছর লেগে যায়। না, আপনাদের এই পিআরপি কিন্তু নাওয়াডেজ অত্যন্ত জনপ্রিয় একটা পদ্ধতি। কারণ হলো যে আগের দিনে কিন্তু স্টেরয়েড ব্যবহার করা হতো ব্যথা, এবং আমি একটা জিনিস খেয়াল করি যে যাদের ব্যথা আছে, ব্যথা ভালো হয় না, ওষুধ খেলে ভালো হয়,
ওষুধ ছেড়ে দিলে আবার ব্যথা আসে, এই এই একটা কিন্তু সমস্যা। যেখানে পিআরপি এটা একটা কোনো ওষুধ না, মেডিসিন না, ওনার নিজের ব্লাড নিয়ে যেখানে পুশ করা হচ্ছে এবং সেলকে রিজেনারেট করা হচ্ছে গ্রোথ ফ্যাক্টরের মাধ্যমে, সেটা কিন্তু মানে অনেকের কাছে খুব গ্রহণযোগ্য একটা চিকিৎসা হয়েছে এবং অনেকে এটা থেকে অনেক বেনিফিটও পাচ্ছেন, তাদের ব্যথা কমে যাচ্ছে। কিন্তু আমরা যেটা জানতে চাচ্ছি যে পিআরপি যে বহুবিধ ব্যবহার, একটা আপনি বললেন যে হাড়ের ক্ষয়ের কারণে বা অস্টিওআর্থ্রাইটিসের কারণে, আর কোন কোন ক্ষেত্রে আপনারা পিআরপি ব্যবহার করে থাকেন? জি জি ভাই, আমাদের কিন্তু প্রচুর স্পাইনে মানে ব্যথা রোগী আছে। যেমন ধরেন যে নেক পেন আছে, যে সার্ভাইকাল স্পাইনে পেইন, তারপর ব্যাক পেন আছে, ব্যাক পেনের লর্ডস অফ থাউজেন্ডস মিলিয়নস অফ পেশেন্ট, লো ব্যাক পেনের কোটি কোটি পেশেন্ট। তো এই পেশেন্টগুলোর ভিতরে আমরা মানে অনেক সময় এই চ্যানেলে আলোচনার সময় আমরা বলেছি যে কোমর ব্যথার ধরেন যে একটা বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু কোমর ব্যথায় ভুগছে, এবং কোমর ব্যথা হয় নাই মানে একটা সমীক্ষায় দেখা গেছে যে প্রত্যেক মানুষই মানে 85% মানুষ তাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে কোমর ব্যথায় তারা আক্রান্ত হয়েছে। এখন যত কোমর ব্যথার রোগী আছে তা সবার তো আর অপারেশন লাগে না কিন্তু। তাহলে আমরা বলেছি যে 90% পেশেন্ট কনজারভেটিভ চিকিৎসায় ভালো হয়। তো এর ভিতর আছে যে এমনি মনে করেন যে আর্থ্রাইটিস আছে, যে নর্মাল আর্থ্রাইটিস, যে স্পাইনাল কর্ডে কোনো চাপ নাই বা নার্ভ রুটে কোনো প্রেশার নাই সেইগুলো। তারপরে যে ন্যাচারাল প্রসেসে যে আমাদের যে ডিস্কগুলো আছে সেই ডিস্কগুলো যে ডিজেনারেশন হয়, ক্ষয় হয়ে যাচ্ছে। তারপর আমাদের জয়েন্টগুলো দুর্বল হয়ে যাচ্ছে, ফ্যাসেট জয়েন্ট আছে মনে করেন স্পাইনের মধ্যে, সেই ফ্যাসেট জয়েন্টগুলো মনে করেন যে নড়বড় হয়ে যাচ্ছে, ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে যে ব্যথা হয় এক্ষেত্রে আমরা এপিডুরাল পিআরপি ইউজ করি। এপিডুরাল পিআরপি ইউজ করি আমি লাম্বার স্পাইনে ইউজ করি, ডরসালেও করি, সার্ভাইকেলেও করি। এবং মানে এটা মানে আমরা বিনয়ের সাথে মনে করেন যে বলতে চাই যে বাংলাদেশ সহ বিশ্বে সমস্ত পেইন স্পেশালিস্টরা পেইনের জন্য স্পাইনে পেইনের জন্য এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন ইউজ করে, কিন্তু বাংলাদেশে আমি মানে এপিডুরাল পিআরপি ইউজ করা শুরু করছি গত 5 বছর থেকে এবং অদ্যাবধি ইউজ করছি, এবং আমাদের আল্লাহর মধ্যে শত শত হাজার হাজার পেশেন্ট মানে উপকৃত হচ্ছে। এই প্রসঙ্গে যদি একটু আসি আমি, আপনি বলছেন যে আগে স্টেরয়েড দিয়ে চিকিৎসা করা হতো, যে এপিডুরাল আপনারা স্টেরয়েড ইনজেকশন পুশ করতেন, এখন পিআরপি করা হচ্ছে। আপনি তো 5 বছর ধরে কাজ করছেন এইটা নিয়ে, সেখানে স্টেরয়েড এবং পিআরপি এর ডিফারেন্সটা কি? মানে আমি বলছি যে স্টেরয়েডের ক্ষতিটা কি হচ্ছে, পিআরপিতে লাভটা কি হচ্ছে? আমরা যদি স্পাইনের কথাই আমরা বলবো, আমরা মানে পিন পয়েন্ট বলতে চাই আর কি, যে মেরুদণ্ডের ক্ষেত্রে যে লো ব্যাক পেনের ক্ষেত্রে যদি আমরা স্টেরয়েড দিই, মানে প্রথমত কথা হচ্ছে এই এপিডুরাল ইনজেকশন প্রসিডিউর করার আগে একটা এমআরআই করতে হবে আপনাকে। এমআরআই যেটা স্ট্রং সার্জিক্যাল ইন্ডিকেশন আছে সেক্ষেত্রে আপনি পিআরপিও দিবেন না, স্টেরয়েডও দিবেন না, তাহলে ওইটা স্ট্রং ইন্ডিকেশন সার্জারি, সেটা সার্জারি করতে হবে, আর সার্জারি না করলে সেটার কমপ্লিকেশন হবে। এখন আসেন যে তাহলে নন সার্জিক্যাল যে সার্জারি যেগুলো লাগে না এগুলোর মধ্যে আছে যে 50-50 চান্স অপারেশনের, এগুলোর ক্ষেত্রে আমরা মনে করেন যে পিআরপি দিয়ে থাকি, এপিডুরাল পিআরপি অথবা মানে এপিডুরাল স্টেরয়েড দেওয়া হয়। কিন্তু ধরেন যে স্টেরয়েড হচ্ছে যে একটা শর্ট টার্ম একটা ভালো রেজাল্ট দেয়, যে এটা লং টার্ম কোনো মনে করেন যে ইফেক্ট নাই। আর পিআরপি হচ্ছে বায়োলজিক্যাল চিকিৎসা, এইটার আমি তো আগে স্টেরয়েড ইউজ করতাম, এখন পিআরপি করি, কাজে আমার দুটোরই এক্সপিরিয়েন্স আছে। কাজে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে এই এপিডুরাল পিআরপির এটা যেহেতু বায়োলজিক্যাল চিকিৎসা, এটা ধীরে ধীরে কাজ করে কিন্তু লং লাস্টিং। যেমন আমি হয়তো 5 বছর আগে যাদের পিআরপি দিয়েছি এখনও তাদের আর কোনো অসুবিধা নাই, এখনও তারা সুস্থ অনেকেই। তো আরেকটা হচ্ছে যে মনে করেন যে এরকম অনেক রুগী আছে কিন্তু যে অপারেশনের চান্স 50-50, তো রুগী অপারেশনে ভয় পাচ্ছে, তো রুগী বলছে স্যার তাহলে একটু ইনজেকশন করে দেখি। তখন যদি স্টেরয়েড ইনজেকশন সেক্ষেত্রে করা হয়, আবার আরেকটা গ্রুপকে করা হলো পিআরপি করা হলো। তো স্টেরয়েড ইনজেকশন যাদেরকে করা হচ্ছে তাদের ওই যে নার্ভ রুট, লিগামেন্টাম ফ্লাভা, তারপর এপিডুরাল ফ্যাট, এগুলো একটার সাথে একটা লেগে যায়, এই লেগে যাওয়াটাকে বলে অ্যাডহেশন বলে মেডিকেল সায়েন্সের ভাষায়। কিন্তু ওই পেইনটা মনে করেন যে কমলো না আলটিমেটলি, বা পরে তার সার্জারি লাগলোই। তাহলে এই যে স্টেরয়েড যে গ্রুপের ইউজ করা হয়েছে এদের ক্ষেত্রে সার্জারিটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, এবং স্পাইনের সার্জারি যখন ডিফিকাল্ট হয় তখন কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। কি কমপ্লিকেশন? ডুরাল টিয়ার হতে পারে, নার্ভ রুট ইনজুরি হতে পারে, তখন একটা থেকে আরেকটা ছোটাতে যে ইনজুরি হয়ে যায়। কিন্তু এপিডুরাল পিআরপি যেহেতু বায়োলজিক্যাল চিকিৎসা, রোগীর নিজের টিস্যু কম্পোনেন্ট, তার সেলুলার কম্পোনেন্ট, সেজন্য এইটা কোনো এক্সট্রা কোনো রিয়াকশন করে না,
কোনো অ্যাডিশন করে না, এইটা একটা কিন্তু মানে super একটা এখানে benefit। এখানে আপনি যে ব্যাখ্যাটা দিলেন আসলে যে আমরাও তো জানি যে স্টেরয়েড হলো লাইফ সেভিং এবং খুব মানে দেওয়ার সাথে সাথে একটা তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায়, কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে কয়দিন পর আবার ব্যথা হচ্ছে, তখন আবার স্টেরয়েড ইনজেকশন দিতে হয়। এভাবে দেখা গেলে পুরো ডিপেন্ডেন্সি হয়ে যায়। এবং স্টেরয়েড ব্যবহারের ফলে তো আমরা দেখি স্টেরয়েড নিজেও তো হাড়ের ক্ষয় করে, হাড়ের ক্ষয় সাধন করে, আর পাশাপাশি ডায়াবেটিস বা অন্যান্য জটিলতা, প্রেশার, এইসব ক্ষেত্রে তো এগুলোকে বাড়িয়ে দেয়। এটা স্টেরয়েডটা বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে যেটা বায়োলজিক্যাল পদ্ধতি পিআরপি, সেটা তো আমরা মনে করি যে এটা আসলে যেহেতু এই নিজের ব্লাড ওইখানে পুশ করা হলো এবং ওইখানে সেল গ্রোথের মাধ্যমে স্লোলি এই জায়গাটা মানে অস্টিওপোরোসিস বা আর্থ্রাইটিসগুলোকে মানে ক্ষয়টাকে প্রিভেন্ট করে রিজেনারেশন, মানে যেটা বলছে রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে আপনারা এটা করবেন। তো এটা আসলে চমৎকার একটু আমার কাছে মনে হয়েছে যে বর্তমান সময়ের জন্য খুব উপযোগী একটা চিকিৎসা পদ্ধতি। আচ্ছা, আপনি বলছেন যে স্পাইনাল কথা, আর কোন কোন ক্ষেত্রে আপনারা পিআরপি ব্যবহার আর মানে দেখবেন যে বয়স্ক লোক যারা আছে অথবা মধ্যবয়সী, যে শোল্ডার জয়েন্টটা তারা মানে উপরের দিকে তুলতে পারছে না, পিছনে নিতে পারছে না। আমরা গোসলের সময় যে এটা সাবান লাগাই অথবা পিঠ চুলকাই অথবা আমাদের মা খালারা যে মনে করেন শাড়ির আঁচল গুজেন, হ্যাঁ, এইটা তারা মনে করেন যে করতে পারে না। অথবা বয়স্ক মানুষে জামা পরবে, গেঞ্জি পরবে, পাঞ্জাবি পরবে, একা একা অন্যের সাহায্য ছাড়া মনে করেন যে পড়তে পারে না, কারণ তার জয়েন্টটা ফ্রোজেন হয়ে গেছে। মানে জয়েন্ট তো স্মুথ থাকার কথা, যে আমি এবং শোল্ডার জয়েন্ট হলো সবচেয়ে বেশি মনে করেন যে বেশি দিকে মানে বেশি মানে মোস্ট মোবাইল জয়েন্ট অফ দ্য বডি। সেই শোল্ডার জয়েন্টটা স্টিফ হয়ে গেছে, কোনো দিকে উপরের দিকে উঠছে না, পিছনে নেওয়া যাচ্ছে না। ইন্টারনাল রোটেশন এবং আমরা বলি অ্যাবডাকশন, এই দুইটা মুভমেন্ট মানে বেশি রেস্ট্রিকশন হয় এবং প্রচণ্ড পেইন হয়। রাতে রুগী ওই পাশে কাত হয়ে শুতে পারে না। এটাকে বলে ফ্রোজেন শোল্ডার বা পেরিক্যাপসুলাইটিস। এইটার ক্ষেত্রে এক্সিলেন্ট রোল আছে। আমরা যখন পিআরপি দেই ইন শোল্ডার জয়েন্ট, তখন একটু ভলিউমও বেশি দিই আমরা, মনে করেন যে সাথে লোকাল অ্যানেস্থেসিয়া বা ডিস্টিল ওয়াটার দিই, যার ফলে এটা ভলিউমটাকে করে এবং এটা টিস্যুকে রিয়াকশন করে আস্তে আস্তে এটাকে মানে যেটা জমাট বেঁধে গেছিলো এটাকে আবার ছাড়িয়ে দেয় এবং তার অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি অ্যানালজেসিক প্রপার্টি থাকার কারণে তার পেইনটা কমে যায়। পেইন যখন কমে যায়, এই পিআরপি দেওয়ার আগে কিন্তু মনে করেন যে রুগী এক্সারসাইজ করতে পারে না, তার কারণ সে প্রচণ্ড ব্যথার কারণে হাত তুলতে পারে না। তো ভিতর থেকে তার পেইনটা যখন কমা শুরু করে, তখন আমরা তাকে এনকারেজ করি যে তিনি এক্সারসাইজ করবেন, অথবা যদি সাথে একটু ফিজিওথেরাপি যোগ করা যায় তাহলে কিন্তু খুবই ভালো রেজাল্ট আরো বেশি ভালো হয়। তাহলে আমরা বললাম যে ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে পিআরপির ব্যাপক রোল আছে। এরপরে আসেন যে আমাদের এলবো জয়েন্টটা আছে। এলবো জয়েন্টের বাইরের দিকে মানে ল্যাটারাল এপিকন্ডাইলে একটা ইনফ্লামেটরি একটা ডিজিজ হয়, ওটাকে বলি আমরা ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস বা টেনিস এলবো বলা হয়। টেনিস এলবো, এটা অত্যন্ত জনপ্রিয় টেনিস এলবো। আবার যদি মিডিয়াল কন্ডাইলের এখানে মানে ইনফ্লামেশন হয়, এটাকে বলে গলফার্স এলবো। তাহলে এইখানেও পিআরপি খুব ভালো কাজ করে, যে শুধু ওষুধে কাজ হতে চায় না। আবার আসেন রিস্ট জয়েন্টের ক্ষেত্রে, রিস্টে অনেক সময় আর্থারাইটিস হতে পারে, অথবা আমাদের রিস্টে মানে ডিকুয়ারভেন্স স্টেনোসাইনোভাইটিস নামক একটা অসুখ হয়, যে টেন্ডন শীতের ইনফ্লামেশন। মানে অসুখের সুবিধার জন্য আমরা বলছি যে টেন্ডন শীত কী জিনিস। যেমন আমি আমার গায়ে জামাটা পরে আছি, কোটটা পরে আছি, হ্যাঁ, তাহলে এই যে আমার গায়ে যে জামাটা, এইটা হলো টেন্ডনের গায়ে জামার নাম হলো টেন্ডন শীত। সেই টেন্ডন শীতের ইনফ্লামেশন হলো টেনোসাইনোভাইটিস। এখানেও কিন্তু ওষুধে কাজ হতে চায় না, স্পেশালি যারা ব্রেস্ট ফিডিং মাদার, এরকম করে তো মনে করেন যে ব্রেস্ট ফিড করতে হয়, একই পজিশনে দীর্ঘ সময় তাদেরই করতে হয়। তো এদের খুবই মানে ডিকুয়ারভেন্স টেনোসাইনোভাইটিস হওয়ার খুবই মনে করেন যে ঝুঁকিটা বেশি থাকে। তো এদের ক্ষেত্রে মনে করেন যে আর তখন বাচ্চাটাকে কোলে নিতে পরে মনে করেন যে কষ্ট হয়। তো এরকম ক্ষেত্রে আমরা পিআরপি ইনজেকশন দিয়ে, যে আমরা টেন্ডন শীতের ভিতর পিআরপি ইনজেকশন দিয়ে মনে করেন যে এটা কিন্তু সেরে যায়। এরপর আসেন আপনি মনে করেন যে নিচের দিকে আসেন, যে আমাদের হিপ জয়েন্টে কিন্তু আর্থ্রাইটিস হতে পারে। হ্যাঁ, হিপ জয়েন্টে অনেক প্যাথোলজি হয়। হিপ জয়েন্টে মনে করেন যে তার এভিএন হতে পারে, তারপরে সেপটিক আর্থ্রাইটিস হতে পারে, টিবি হিপ হতে পারে, হ্যাঁ, তারপরে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে পার্থিস ডিজিজ নামক একটা অসুখ আছে, যে হিপের মাথাটা মানে ক্ষয় হয়ে যায় বা খেয়ে ফেলে অসুখটা, হ্যাঁ। আবার এভিএন হচ্ছে যে হিপের হেডটাকে, আমাদের ফিমারের হেডটাকে যে ব্লাড ভেসেলগুলো নিউট্রিশন সাপ্লাই দিত, রক্ত সাপ্লাই দিত, কোনো কারণে সেই রক্ত সাপ্লাইটা ইন্টারাপশন হলো, তাহলে মনে করেন যে মাথাটা শুকিয়ে যেতে থাকে, এটাকে বলি আমরা এভিএন বা নেক্রোসিস, অস্টিওনেক্রোসিস, মানে অ্যাভাসকুলার নেক্রোসিস, যে ব্লাড সার্কুলেশন নাই, ওখানে পুষ্টি পাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। অ্যাভাসকুলার নেক্রোসিসের ক্ষেত্রে স্টেজিং আছে, তো স্টেজ 1 2 3 4, স্পেশালি স্টেজ 1 2 3, এই ক্ষেত্রে আমরা লেজার অগমেন্ট করে, যে লেজার দ্বারা মাল্টিপল মানে পাংচার করে আমরা ওখানে পিআরপি ইনজেকশন দিচ্ছি, যার ফলে কিন্তু মানে এভিএন কিন্তু
একটা একটা গ্রুপ অফ পেশেন্টের এভিএন কিন্তু ভালো হয়ে যাচ্ছে, যে আবার রিভাস্কুলারাইজেশন হচ্ছে এবং তার পেইন কমে যাচ্ছে। একাতে এটা কিন্তু একটা যুগান্তকারী চিকিৎসা, কারণ এভিএন বা অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য ফিমোরাল হেডের এখন পর্যন্ত স্ট্যাবলিশ চিকিৎসা হচ্ছে সার্জারি। কী সার্জারি? দুটো সার্জারি, একটা হলো টোটাল হিপ রিপ্লেসমেন্ট, আর একটা হলো কোর ডিকম্প্রেশন করা, এবং অনেক ক্ষেত্রে আমরা বোন গ্রাফটিং দিয়ে থাকি। এটা। আর এভিএনের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আমি কিন্তু এভিএনের ক্ষেত্রে এই পিআরপি দিয়ে চিকিৎসা করি। এটা আমার মানে প্রেজেন্টেশন আছে দেশে এবং দেশের বাইরে, এবং আমরা জার্নালে দেওয়ার জন্য আমরা মনে করি যে রেডি হচ্ছি, যে এটা কিন্তু অ্যাক্সিডেন্ট চিকিৎসা। আমরা 3 মাসে 3টা পিআরপি ইঞ্জেকশন দিলে এই পার্থিস ডিজিজ যেটা বাচ্চাদের আমরা বলছিলাম, যে এটা সাধারণত 18 বছর পর্যন্ত বিভিন্ন রকম রিমডেলিং হয়ে মানে অসুখটা একসময় মনে করেন যে শেষ হয়, কিন্তু আমাদেরই হচ্ছে যে 6 মাসের মধ্যে 6 to 8 মান্থের মধ্যে তার এই মনে করেন যে তার এই অসুখটা কিন্তু ভালো হয়ে যাচ্ছে 6 to 8 মান্থের মধ্যে, 6 to 8 মান্থের মধ্যে, যেটা বাচ্চাদের ক্ষেত্রে আপনি বলছেন পিআরপি দিয়ে। এরপরে পায়ের দিকে আসেন আপনি, নিচের দিকে যে ঘোড়ালিতে ব্যথা হয় অনেক সময়, স্পেশালি মা খালাদের, ফিমেলদের বেশি হয়, এটাকে বলে আমরা প্লান্টার ফাসাইটিস, যে সকালবেলা ঘুম থেকে উঠতে তার খুব কষ্ট হচ্ছে, যে পা ফেললেই মানে মনে হবে যে পায়ের ভিতর কোনো পেরেক ঢুকে যাচ্ছে আর কি, এরকম সিভিয়ার পেইন। কিন্তু একটু খোঁড়ায় করে হাঁটতে বা বেলা যখন বাড়ে আস্তে আস্তে ব্যথাটা কমে যায়, এটাকে বলে প্লান্টার ফাসাইটিস। এই প্লান্টার ফাসাইটিস কিন্তু ওষুধে ভালো হতে চায় না। আমরা লাইফস্টাইলে মডিফিকেশন করতে বলি, যে তার ওজন যদি বেশি থাকে কমাতে বলি, তারপরে তাকে নরম সোলের জুতো পরতে বলি, হ্যাঁ, আর হলো খালি পায়ে যাতে না চড়ে, হ্যাঁ, যে সফট মনে করেন যে জুতা ইউজ করবে। তারপরও কেউ ভালো হয় না, তখন তাদেরকে আমরা এই পিআরপি ইঞ্জেকশন দিয়ে থাকি। এরপরে গোড়ালির পিছনে আসেন, অনেকের হিলের পিছনে দেখবেন যে একটু উঁচু হয়ে ফুলে আছে এবং প্রচণ্ড ব্যথা, এটা কোনো কিছু ওষুধপত্র কোনো কিছুতেই কাজ করে না, কোনো কিছুতে ভালো হয় না। তো এককালে আমরা বলতাম যে সকাল বিকাল গরম পানিতে লবণ দিয়ে পা ভিজিয়ে, এই যে একটা ওয়ার্ম ওয়াটার থেরাপি, এটা তার একটু ভালো লাগতো, কিন্তু এইটা কোনো কিউরেটিভ চিকিৎসা না। তো এই ক্ষেত্রে আমাদের কোনো ডাক্তার সাহেবরা স্টেরয়েড ইঞ্জেকশন দেয়, কিন্তু স্টেরয়েড দেওয়ার একটা ভয়াবহ কমপ্লিকেশন এখানে আছে, যে সেটা হলো স্টেরয়েড স্ক্লেরোজিং এজেন্ট হিসেবে কাজ করে এবং আমাদের যে টেন্ডনটা এইটাকে ডিজেনারেট করে ফেলে, মানে নরম করে ফেলে, যার ফলে রুগী হয়তো একটু হাঁটার সময় অ্যাক্সিডেন্টালি সে একটু হোঁচট খেলো, ওই হোঁচটের সময় তার রগটা কিন্তু মানে একেবারে বোনসের গোড়া থেকে ছিঁড়ে যেতে পারে। বোনসের একটু উপর থেকে ছিঁড়লে তো জোড়া লাগানো যায়, কিন্তু গোড়া থেকে যখন ছিঁড়ে তখন রিকনস্ট্রাকশন করতে হয়, এটা বিগ সার্জারি এবং কঠিন সার্জারি, এবং এই ক্ষেত্রে 2.5 থেকে 3 মাস রুগীকে পা প্লাস্টারের মধ্যে বিশ্রামে রাখতে হয়। কাজে সেজন্য আমি রুগীদের বলি যে যদি হিলের পিছনে ব্যথা হয় তাহলে কখনোই স্টেরয়েড ইঞ্জেকশন দিবেন না, এবং অর্থোপেডিক সার্জন যদি স্টেরয়েড ইঞ্জেকশন দিতে বলে রাজি হবেন না। এখানে কেবল পিআরপি দেওয়া যায় কেবল, কারণ পিআরপি হলো বায়োলজিক্যাল চিকিৎসা, আপনার টিস্যুকে এখানে ধ্বংস করবে না, টিস্যুকে তৈরি করবে নতুন। কাজে এটা কিন্তু একটা অ্যাবসলিউট ইন্ডিকেশন যে পিআরপির, যে রেট্রোক্যালকিনিয়াল বার্সাইটিস বলি আমরা, এটা একটা ইন্ডিকেশন। তারপর অ্যাঙ্কেল যেমন হাঁটুতে আর্থাইটিস যত কমন, অ্যাঙ্কেল আর্থাইটিস কিন্তু এতটা কমন না, হাঁটুতেই বেশি, যার ফলে আমাদের অর্থোপেডিক সার্জনরা কিন্তু হাঁটুর ইঞ্জেকশন দিতেই কিন্তু অভ্যস্ত, কিন্তু অ্যাঙ্কেলেও যে ইঞ্জেকশন দেওয়া যায় এটা কিন্তু অনেকেই প্র্যাকটিস নাই। কিন্তু আমি কিন্তু অ্যাঙ্কেলে এই পিআরপি দিয়ে থাকি, এবং অ্যাঙ্কেলের আর্থাইটিসের ক্ষেত্রেও মানে হাঁটুর চেয়েও দ্রুত এটা মনে করেন যে দ্রুত রিমুভ করে পেইনটা। আচ্ছা প্রফেসর শহীদুল, এইটা তো অর্থোপেডিক সাইডে, আমরা কিছু জায়গা আছে যেটা আসলে মানুষের যাওয়ার জায়গা থাকে না, যেমন ধরেন এই জায়গাটাতে একটা চাকার মতো থাকে, যেটা গ্যাংলিয়নের মতো থাকে, ফুলা হয়ে থাকে এবং প্রেস করলে ফুলে যায়, এবং শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু নিউরোফাইব্রোমা বা ফ্যাটি চাকা হয়ে থাকে। অনেকেই এসে আমাদেরকে বলে যে এটার কোনো চিকিৎসা পদ্ধতি আছে কিনা, তো আসলে এটার কোনো চিকিৎসা বা পিআরপির কোনো রোল এখানে আছে কিনা? আপনি ভালো কথা বলেছেন, যে গ্যাংলিয়ন জয়েন্টে যদি গ্যাংলিয়ন হয়, তো গ্যাংলিয়ন কিছু এক্সেপশনাল কেস ছাড়া যদি সিঙ্গেল গ্যাংলিয়ন থাকে তাহলে সাধারণত এটা একটা বিনাইন টিউমার, যে জয়েন্টের ক্যাপসুল থেকে উঠে টিউমারের মতো, আসলে এটা আসলে টিউমার না, সিউডো টিউমার আমরা বলতে পারি, যে ওর ভিতরে জেলি বা জয়েন্টের ফ্লুইড থাকে। অনেক সময় অ্যাসপিরেট করে, অনেক ডাক্তাররা অ্যাসপিরেট করে অনেক সময় স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে দেয়। কিন্তু এক্ষেত্রে আমি বলতে চাই যে গ্যাংলিয়ন
আপনি মাথায় রাখেন এটা হলো নিষ্পাপ টিউমার, এটা কখনো ক্যান্সার হয় না, মানে কোনো কিছু করে না। ক্ষতিকর কোনো কারণ সার্জারির নেই। ইন্ডিকেশন হচ্ছে যদি বেশি বড় হয়ে যায়, যদি ব্যথা হয় তখনই। আরেকটা হলো যে রোগীর মাথায় আছে যে আমার শরীরে একটা টিউমার, এটা আবার ক্যান্সার হয় কিনা, আমি এই ভয়, টিউমার ফোবিয়া, সেটাও একটা মনে করেন যে ইন্ডিকেশন। এছাড়া অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু গ্যাংলিয়নে কোনো সার্জারি লাগে না, বড় নাই কিন্তু পেইন হচ্ছে, সেক্ষেত্রে আপনি পিআরপি দিতে পারেন। তবে অনেক সময় কমপ্লেক্স গ্যাংলিয়ন থাকে বা কম্পাউন্ড গ্যাংলিয়ন থাকে, যে মাল্টিপল মাথা, যে মানে একটা ছড়িয়ে আছে, তাহলে সেটা কিন্তু টিউবারকুলোসিস হওয়ার মানে সম্ভাবনা সেটা থাকে। আমরা এফএনএসি সেই বা ক্ষেত্রে আমরা এফএনএসি বা অপারেশন করে, সার্জারি করে, বায়োপসি করে কনফার্ম করতে প্রফেসর পারবো। ডাক্তার শহীদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। নিশ্চয়ই যারা আজকে অনুষ্ঠান শুনলেন তাদের অনেক কাজে আসবে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আসলে পিআরপির বহুবিধ ব্যবহার নিয়ে জানলাম। স্টেরয়েড আসলে লাইফ সেভিং ড্রাগ হলেও কোনো কোনো ক্ষেত্রে এটি বিপদের কারণ হয়ে দাঁড়ায়। সেই জন্য পিআরপি একটি সেফ পদ্ধতি। যারা এই অস্টিওআর্থাইটিস সহ, ফ্রোজেন শোল্ডার সহ, টেনিস এলবো সহ বিভিন্ন রোগে আক্রান্ত আছেন, তাদের পিআরপি একটা চিকিৎসা পদ্ধতি, আপনারা দেখতে পারেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।